আমরা একটি মন্তব্য আমি একটু আপনার কাছে শুনতে চাই আপনি কিভাবে দেখেন বিচার বিভাগের স্বাধীনতা সংস্কার নিয়ে আলোচনায় ব্যারিস্টার সারা হোসেন একটা কথা বলেছেন যে ঐক্যমত কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না। আপনি কিভাবে দেখেন? ঐক্যমত কমিশনের ক্ষেত্রে আমাদের আসলে আমরা যারা নারী সরাসরি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সে সময়ে একস্বরে কথা বলার বা মাঠে থাকার চেষ্টা করেছি, সেইখানে আমরা এই কথাটা বলেছি যে ঐক্যমত্য কমিশনে আসলে সবগুলো কমিশন আসে নাই। প্রথমত এটা একটা ব্যাপার ছিল যে 11টা কমিশন আছে, প্রত্যেকটা কমিশন আসে নাই, শ্রম কমিশন আসে নাই, নারী কমিশন যায় নাই, এবং এখানে যারা সদস্য ছিলেন তাদের মধ্যে কোনো নারী সদস্য ছিল না। তো কমিশনের প্রধান যিনি তিনি ধরা গেল কোনো একটা কমিশনের প্রধান নারী না, কিন্তু সেই কমিশনগুলোতে কি নারী সদস্যরা ছিলেন না? ছিলেন। তো ফলে প্রত্যেকটা কমিশন, যে 11টা কমিশনই হয়েছে, সেই 11টা কমিশনকে নিয়ে প্রত্যেকটা কমিশনের মতামতগুলোকে নিয়ে ঐক্যমত কমিশনের চেষ্টা করলে সেখানে আমরা মনে করতাম যে এখানে আসলে সেখানে আরেকটা কথা আমি বলি, কিন্তু যেই কয়টা কমিশন নিয়ে কাজ হয়েছে সেইখানে কিন্তু আবার সবাই মতামত দিয়েছে। মানে দুইটা পার্ট ছিল, একটাতে হচ্ছে সবগুলো কমিশনকে যুক্ত করা হয় নাই, আবার যেই কয়টা কমিশন নিয়ে কাজ করা হয়েছে সেই কমিশনের ক্ষেত্রে আমি নিজেও যেহেতু কয়েকটা ঐক্যমত কমিশনের ইয়েতে ছিলাম, মিটিংগুলোতে ছিলাম, তো সেখানে আমি দেখেছি সকলের মতামত দেওয়ার সুযোগ ছিল এবং সবাই আসলে মতামত দিয়েছেন। ওখানে মতামতে দেওয়ার ক্ষেত্রে কোনো মানে যে কাউকে মতামত দিতে দেওয়া হচ্ছে না তাই না, কিন্তু ঠিক আছে, কিন্তু যারা ছিলেন তারা মতামত দিতে পেরেছেন, কিন্তু আরো যাদের থাকা দরকার ছিল তারা থাকতে পারেন না, রাইট? যেমন ওই নারী কমিশনের কথা বললেন আপনি, তাছাড়া ঐক্যমত কমিশনে একজন নারী সদস্য থাকা সেটা বিষয়, বিচার বিভাগে যে সংস্কার হলো সেখানে নারী আইনজীবী বা বিচারপতি না থাকার সমালোচনাগুলো আছে। আমি মানসুরা আলম আপনার কাছে শুনতে চাই, আপনার সাথে মাঝে মধ্যে ডিবেট হতো। হান্নান মাসুদের সংসদ সদস্য হয়েছেন তিনি এখন। হান্নান মাসুদের কথা বলেছেন সংসদে নিজের জানমালের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন তার উপরে যেভাবে আসলে হামলার কথাও তিনি বলেছেন আর কি। আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই। আমি আসলে পরও তার উপর তিনি তার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। আমি জানি না আসলে তিনি কি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, কিন্তু জাতীয় সংসদ বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা, সিকিউরিটি বা সব ধরনের প্রোটোকল অনুসারে। 5 বার সরাসরি হামলার শিকার হয়েছেন সেরকম অভিযোগ তিনি তুলেছেন। সেই হিসাবটা আসলে যদি বলা হয়, 5 বার তিনি সংসদ সদস্য হওয়ার আগে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংঘর্ষের মাধ্যমে তিনি হামলার শিকার হতে পারেন, হামলা করতে পারেন। তো সংসদ সদস্য হওয়ার পরে তিনি যদি হামলার শিকার হন, সেটি তিনি যদি উল্লেখ করে থাকেন বা সে ধরনের কিছু দেখিয়ে থাকেন, সেটি অন্য আলোচনার বিষয়বস্তু। তো এটি আসলে দেশের সিকিউরিটি সিস্টেম তারাই ঠিক করবে যে তাকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়। আচ্ছা, আমাদের আরেকজন তরুণ এবং নতুন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, হাসনাত কিন্তু একটা গাড়ির কথা বলেছে, একটা উপজেলায় বসার জায়গা দেওয়া হয়েছে, গাড়ির কথা বলা হয়েছে। আমরা তো জানি যে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত সংসদ নেতা হিসেবে প্রথম দিনে সেই সিদ্ধান্ত নিয়েছেন যে গাড়ি এবং জায়গা। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি তার নিজের জন্য, এবং যেহেতু তিনি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংসদ সদস্য এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি আমাদের সাংগঠনিক সুপ্রিম লিডার। স্বাভাবিকভাবেই বিএনপি থেকে যারা আছেন সেখানে আমরা অবশ্যই তার ফুটস্টেপ ফলো করব, কিন্তু এটা কিন্তু বাধ্যবাধকতা না যে অন্য কেউ গাড়ি নিতে পারবে না। অন্য কেউ চাইলে হ্যাঁ, সেটা তার একান্তই তার রাজনৈতিক, তার দলীয় এবং তার ব্যক্তিগত অবস্থান যে সে কি নিবে বা কি নিবে না। যেহেতু আমার দলের অবস্থানের উপর আমি সবসময় আস্থা রাখবো এবং আমার দল যেভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে, আমিও দলীয় মনোনয়ন পেয়ে আমি সেখানে আছি, আমি সেই অবস্থানকে ধারণ করব। এবং আপনি বললেন যে একজন সংসদ সদস্য এটা চাচ্ছেন, আমি উপজেলায় জায়গার যে ব্যাপারটা সেটার সম্বন্ধে আমি খুব একটা ক্লিয়ার না, আমি বলতে পারছি না। বসার রুম পাবে আর কি, হ্যাঁ, সেটা তিনি জানেন, তিনি কোন জায়গা থেকে বলেছেন। কিন্তু সংসদের যাবতীয় সুবিধা পেতে পারেন, যে কোনো সংসদ সদস্য সেটা পেতে পারেন।
দলীয়ভাবে বিএনপি ওই নৈতিক অবস্থানে গিয়েছে যে আমরা দেশের যেহেতু এগুলা ঐচ্ছিক, আমরা সেগুলো গ্রহণ করব না। আচ্ছা, একটু শেষ করে দেবো, এই যে বাংলাদেশের নেতাদের ফিরে আসা নিয়ে যদি আপনি কিছু বলতে চান এনসিপিতে। আমি আসলে খুব বেশি ফলো করি নেই রাজনৈতিক অবস্থানগুলো তাদের, কিন্তু আমি শুরু থেকেই জানতাম যে তারা নাগরিক কমিটির অংশ ছিলেন এবং পরবর্তীতে সেখান থেকে তারা এনসিপিতে যাবেন, এবং এনসিপি থেকে তারা কেন টিকলেন না সেটি সামন্ত আপা ভালো বলতে পারবেন। তো আমার মনে হয়েছিল যে এনসিপিতে সেই সময়টাই কিন্তু বেশ ডাইভার্সিটি ছিল, বিভিন্ন মতের পথের মানুষ একসাথে আসছিলেন, এবং ওনারা যাওয়ার পরেও কিন্তু সেই পথের মানুষজন ছিলেন একসাথে। তো সামহাউ একটি নির্দিষ্ট জোট এবং জোটের পরবর্তীতে আমরা সেই ধরনের মানুষকে আস্তে আস্তে সরে যেতে দেখেছি এবং পরবর্তীতে তারা আবার ফিরে আসছেন। শেষ একটি বিষয় যেটা না তুলেই পারছি না, যে নারীরা যেভাবে অনলাইনে সহিংসতার শিকার হচ্ছে, সাইবার বুলিং এর শিকার হচ্ছে, আপনিও শিকার হচ্ছেন, আপনি একজন সংসদ সদস্য হিসেবে সংসদে গিয়ে কি ধরনের আসলে আইনের জন্য প্রস্তাব করবেন, কিছু ভেবেছেন কি? আমি এটা নিয়ে এখন পর্যন্ত খুব বেশি ভাবা হয়নি, যেহেতু আমি সংসদে যাইনি, সবেমাত্র মনোনীত হয়েছি এখনো, বা কোনো পরিবর্তনের জন্য আপনি কিন্তু যদি পরিবর্তনের কথা হয়, আমি সবসময় বলেছি নারীদের উপর যে সাইবার বুলিং, যে ধরনের অন্যায় আচরণ করা হয় সামাজিকভাবে, পারিবারিকভাবে, এবং এই জিনিসটি কিন্তু পলিটিক্যালি অ্যাড্রেস করা প্রয়োজন। এবং আমি এখন পর্যন্ত শুধু একবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার জন্মদিনে সেটিকে অ্যাড্রেস করেছিলেন যে তিনি পরবর্তীতে নারীদের জন্য কি কি করবেন। তো তিনি তার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন, আমরাও এটি নিয়ে সমানভাবে প্রত্যাশী যে অবশ্যই তিনি এটি নিয়েও সামনে কাজ করবেন। এবং আমি নিজে ভিকটিম, শুধু আমি ভিকটিম না, সংসদে যে নারীরা আছেন বিভিন্নভাবে তারা কর্মক্ষেত্রে জড়িত, সেটা সংসদ সদস্য হোক বা অন্য কোনো পেশার নারী হোক, তারা সবাই কিন্তু এই জিনিসটার ভিকটিম। তো এটা শুধু কখনোই আমার ইস্যু হতে পারে না, আমি নিশ্চিত জানি যে যখন এটা নিয়ে আলোচনা হবে সেটা আমরা সবাই মিলেই করব। শেষ করে দেবো একদম লাস্ট কমেন্ট, সামান্তা শামীম যদি কিছু বলতে চান আর প্রশ্ন রাখতে চাইলে আমি জানতে চাইবো যে হাসনাত গাড়ি চাইলো, আপনার কাছে কি মনে হয় যে যাদের গাড়ি প্রয়োজন তাদের দেওয়া উচিত কিনা? না, আমি ওটা শুনতেছিলাম, এখানে বসেই শুনলাম, আমার কাছে মনে হলো যে এটা কোনো একটা প্রসঙ্গে আসলো, কিন্তু ওই প্রসঙ্গটা ওই ভিডিওতে নাই। তো আমার কাছে মনে হলো যে ওই যে এলাকায় রাজনৈতিক কার্যক্রম এবং রাষ্ট্রীয় কার্যক্রম, মানে সেটা একজন এমপি তার প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য কোনো একটা ব্যবস্থা উনি চাচ্ছেন, যোগাযোগ ব্যবস্থা, এবং সেটা একটা মানে বেশ হাসি হট্টগোলের মধ্যে ব্যাপারটা। এবং সালাউদ্দিন আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি তাকে এক ধরনের আস্থায় আনার চেষ্টা করলেন অপর ট্রেজারি বেঞ্চ থেকে, বিবেচনা করা হবে। তো এটা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের। আর আমি একটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই সংসদে যারা এমপি হয়েছেন তারা ছাড়াও বাংলাদেশের নারী রাজনীতিবিদ সকলকে আমি আমার প্রাণ খোলা অভিনন্দন দিতে চাই। তাদের সকলের যে যৌথ এক্সপ্রেশন, রাজনৈতিক এক্সপ্রেশনের মধ্য দিয়ে এই নারীরা সংসদে গিয়েছেন। বিশেষভাবে আমি ধরেন এই জুলাইয়ের যারা সম্মুখ যোদ্ধা ছিলেন, উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুম, আশরাফা খাতুন, ওনাদেরকে, এবং নাজিফা জান্নাত, মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে আমরা আসলে ইউজুয়ালি মনে রাখতে পারি না, প্রাপ্তি তাপসী, মালিহা নামলা, ওনাদেরকে আমি মনে রাখতে চাইবো। ওনাদের সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু এই সংসদটা আমরা দেখতে পাচ্ছি। একই সাথে লিমা আপাকেও মানে অভিনন্দন জানাই, কারণ অনেক দিন ধরে তারা, আমরা সকলেই একসাথে ত্যাগী নেত্রী হয়ে ওঠার লড়াই করছি। আমরা আসলে একই রকম কথাই বলা হবে। বর্তমান সংসদটা আসলে গণ অভ্যুত্থানের পাটাতনের মধ্য দিয়ে হয়েছে, ফলে এই সংসদের কাছে সংরক্ষিত আসনই বলি আর সরাসরি নির্বাচিত যে আসনগুলো, প্রত্যেকটা আসনে যেই সাংসদরা আছেন তাদের কাছে কিন্তু বাংলাদেশের সকল নাগরিকের প্রত্যাশা ভিন্ন। আগের যে কোনো সময়ের সংসদ আর এই সংসদ একেবারেই ভিন্ন, ফলে সেই বাংলাদেশের জাতি গঠন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থানের পরে যে একটা নতুন বাংলাদেশকে গড়ার বিষয়, সেখানে আমরা যেন সেই গঠনের কাজে ন্যূনতম ঐক্যের ভিত্তিতে সংসদে সবাই ভূমিকা রাখতে পারে।